গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমরা যে টপিকটা ডিসকাস করব ফাউন্ডেশনের ক্লাস 9 কেমিস্ট্রির জন্য সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 2। অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 1 সেটা কিন্তু ক্লাস 8 এর জন্য ফাউন্ডেশন সিলেবাসে রয়েছে এবং সেখানে আমরা যে টপিকগুলো ডিসকাস করেছি তার মধ্যে প্রথম হচ্ছে একটা অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে যে জে থমসনস এক্সপেরিমেন্ট হয়েছে, গোল্ডস্টাইনের ডিসকভারি, রাদারফোর্ডস অ্যাটমিক মডেল, থমসনস প্লাম পুডিং মডেল, ডাল্টনস অ্যাটমিক থিওরি, এই পার্ট গুলো কিন্তু কমপ্লিটলি চলে এসছে অ্যাটমিক স্ট্রাকচার 1 এ। আজকে যেটা আমরা ডিসকাস করছি সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা যদি ফর প্রিপারেশন অফ আইআইটি জেইই বা আমরা যদি ইন কেস অফ নিট প্রিপারেশনস এর কথা বলি, এগুলো কিন্তু একটু অ্যাডভান্সড লেভেল অফ অ্যাটমিক স্ট্রাকচার যেটা আমরা ডিসকাস করতে চাচ্ছি। এবং যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট এখানে বোঝার সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অনেকগুলো কনসেপ্ট এখানে বুঝতে হবে অ্যাটমিক স্ট্রাকচারটাকে আরো ডিটেইলে। আমরা যেমন এখনো অব্দি বোরস অ্যাটমিক মডেল অব্দি ডিসকাস করেছি ইন ক্লাস 8 সিলেবাস, তাহলে ক্লাস 9 এর যে সিলেবাসটা ফাউন্ডেশনের রয়েছে এখানে কিন্তু ডেভেলপমেন্ট ফ্রম দ্য বোরস অ্যাটমিক মডেল আমরা দেখব। বোরস অ্যাটমিক মডেলটা কি করে এলো এবং বোরস অ্যাটমিক মডেলের পরপর কি ডেভেলপমেন্ট হলো সেই জায়গাগুলোকে কিন্তু খুব ইমেন্সলি ইম্পর্টেন্স দিয়ে আমরা দেখব। ওকে, এবার আমরা যেটা ডিসকাস করার চেষ্টা করছি সেটা হচ্ছে এর আগে অবধি অ্যাটমিক স্ট্রাকচার 1 অবধি আমরা কি কি জেনেছি। আমরা জেনেছি যে অ্যাটমিক স্ট্রাকচার যদি আমরা বলি তাহলে প্রথমেই যে জিনিসটা আমাদের মাথায় চলে আসবে সেটা কি, সেটা হচ্ছে যে ভিজুয়ালাইজেশন। কিসের ভিজুয়ালাইজেশন? যে একটা অ্যাটমকে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে প্রোটন রয়েছে, তার মধ্যে ইলেকট্রন রয়েছে, তার মধ্যে কিন্তু নিউট্রন রয়েছে। প্রোটনের ডিসকভারি কে করেছিলেন? গোল্ডস্টাইন। আমরা যদি ইলেকট্রনের ডিসকভারি দেখি জে থমসন। এবং তারপর আমরা দেখেছি যে জিনিসটা সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউট্রনেরও কিন্তু একটা ডিসকভারি হয়েছে। তাহলে এই জায়গা থেকে আমরা কিন্তু অ্যাটমের একটা স্ট্রাকচার অব্দি পৌঁছতে পেরেছি যেটা তোমরা এখন তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেটা কি? সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি হোয়াট ইউ ক্যান অবজার্ভ যে প্রোটন এবং নিউট্রন তারা কোথায় লোকেটেড? তারা অ্যাকচুয়ালি সেন্টারে লোকেটেড, যেটাকে আমরা নিউক্লিয়াস বলছি। আর তাকে সারাউন্ড করে তার চারপাশে কারা ঘুরে বেড়াচ্ছে? তাকে সারাউন্ড করে তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি ওই ইলেকট্রন গুলো, ইলেকট্রনস হুইচ আর নেগেটিভলি চার্জ। এখান থেকে কিন্তু আমাদের নেক্সট কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট আসে। সেটা কি? সেটা হচ্ছে যে আর কি কি প্রপার্টিজ আমরা কিন্তু এই অ্যাটম সম্পর্কে জানতে পারি, একটা ম্যাটার সম্পর্কে জানতে পারি। সে জায়গা থেকেই কিন্তু আমাদের ডিসকাশন অ্যাটমিক স্ট্রাকচার 2। আমাদেরকে প্রথমেই যেটা বুঝতে হবে যে আমরা এই সিলেবাসের আন্ডারে কি কি টপিক অ্যাকচুয়ালি ডিসকাস করছি। প্রথমেই আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আইসোটোপস, আইসোবারস, আইসোটোনস। এই তিনটে খুব ইম্পর্টেন্ট টপিক, পরবর্তীতে খুব কাজে লাগে। এবং আমরা এরপর কিন্তু ডিসকাস করব ডেভেলপমেন্ট লিডিং টু বোর অ্যাটমিক মডেল। ডেভেলপমেন্ট লিডিং টু বোর অ্যাটমিক মডেল যদি দেখি সেখানে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে আলটিমেটলি বোর কি বলে গেছিলেন। একটা বোর কি বলে গেছিলেন সেই জায়গাটা আমরা যদি দেখি, বোর কিন্তু বলে গেছিলেন যে যে কোনো অরবিটে কিন্তু ইলেকট্রন ঘোরে না, ইলেকট্রন ডু নট রিভলভ ইন অল দ্য অরবিটস। এমন অরবিটসেই কিন্তু ইলেকট্রন ঘুরবে বা ইলেকট্রন রিভলভ করবে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, যেখানে ঘুরলে বা যেখানে রিভলভ করলে কিন্তু ইলেকট্রনের এনার্জি লসও হবে না, এনার্জি গেইনও হবে না। সো ওই যে অরবিটটার মধ্যে ইলেকট্রন ঘুরছে তার কিন্তু একটা পার্টিকুলার এনার্জি রয়েছে। সো দ্যাট অরবিট ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ পার্টিকুলার ফর্ম অফ এনার্জি, উইথ আ পার্টিকুলার ভ্যালু অফ এনার্জি। অ্যান্ড when the electron is revolving in that orbit, ও কিন্তু এনার্জি লুজও করছে না, আবার এনার্জি গেইনও করছে না। এই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে কিন্তু আমাদেরকে ফোকাসটা রাখতে হবে যে ওরা ইলেকট্রন কিন্তু এনার্জি লুজও করছে না, ইলেকট্রনও গেইন করছে না। তাহলে ওই অরবিটটা একটা পার্টিকুলার এনার্জির সাথে অ্যাসোসিয়েটেড। এবং বোর এটাও বলেছিলেন দ্যাট ইট ইজ অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ NH by 2 pi. So integral multiple of H by 2 pi. এই H টা কি? H টা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এটাকে বলেছিলাম
mv into r. So this part was called as the angular momentum. আর এইদিকে আমরা n টা হচ্ছে any orbit number, suppose 1 or 2 or 3 or 4. h টাকে আমরা কি বলেছি, Planck's constant. h টাকে আমরা বলেছি Planck's constant. So h is the Planck's constant. এর একটা পার্টিকুলার ভ্যালু আছে, পরবর্তীকালে আমরা দেখব, এবং that is what was said in Bohr's atomic model, যে ওই অরবিট গুলোতেই ইলেকট্রন ঘুরবে যেখানে ঘুরলে কিন্তু তাদের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তোমরা ক্লাস 9 এর ফিজিক্সে পড়েছো, লিনিয়ার মোমেন্টাম পড়েছো, which is m into v. এবার বডিটা যখন সার্কুলার মোশনে থাকবে, যেমন ইলেকট্রন রয়েছে may not be in circular motion, পরবর্তীতে আমরা দেখব যে অরবিট গুলো কিন্তু অ্যাকচুয়ালি সার্কুলার নয়, অ্যাকচুয়ালি ওরা কিন্তু ইলেপ্টিক্যাল, বাট দ্য থিং ইজ what we see is this mv. mv is the linear momentum. এটা যখন একটা সার্কুলার মোশনে রয়েছে তাহলে ওটা mvr হয়ে যায়, that is actually called what you call as the angular momentum. তাহলে ওই অরবিট গুলোতে ঘুরলে ইলেকট্রনের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, that is an integral multiple. Integral means একটা ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 1 or 2 or 3 integral or 4 5 6 whatever of h by 2 pi, যেখানে h টা হচ্ছে Planck's constant, যেগুলো আমরা ক্লাস 8 এর যে অ্যাটমিক স্ট্রাকচার 1 পার্টে কিন্তু ডিসকাস করে নিয়েছি। এবার কথাটা কি, এরপর চলে আসে ডুয়াল নেচার অফ ম্যাটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই আমি বলছিলাম যে এমন একটা কনসেপ্টে আসবো যেটা কিন্তু অ্যাটম বা ম্যাটার সম্পর্কে তোমরা যে কনসেপ্টটা এতদিন অব্দি ডেভেলপ করেছো সেটাকে একটু চেঞ্জ করে দেবে। ম্যাটার সম্পর্কে যে কনসেপ্ট তোমাদের ডেভেলপ হয়েছিল সেটা কি, যে ম্যাটার তো যার মধ্যে অ্যামাউন্ট অফ মাস রয়েছে, যে একটা স্পেস অকুপাই করছে, তাকে আমরা কিন্তু ম্যাটার বলছিলাম। আমরা ডুয়াল নেচার অফ ম্যাটারে যে পার্টটা ডিসকাস করব সেটা হচ্ছে যে ম্যাটারটার কিন্তু দুটো নেচার রয়েছে। সেটা কি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ওয়েভ লাইক নেচার, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। আরেকটা কি, আরেকটা হচ্ছে পার্টিকেল লাইক নেচার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে হয়তো পার্টিকেল লাইক নেচারটাই অতটা যেতে পারবো না, ওয়েভ লাইকটা একটু ভালোভাবে ডিসকাস করব, পরবর্তী ক্লাসে কিন্তু তোমরা বাকি পার্টগুলো জানতে পারবে। নেক্সট, এই ডুয়াল নেচার অফ ম্যাটারটা ডিসকাস করতে আমাদের অনেক সময় লাগবে। আমরা আজকে ওয়েভ নেচারটা ডিসকাস করব, পরের ক্লাসে পার্টিকেল নেচার। That will be followed by atomic spectra. Spectra basically means that is a line, okay, or a band. So band or line ke refer korche kintu spectra, সেই জায়গা থেকে আমরা কিন্তু atomic spectra, atomic spectra দুটো টাইপ আমরা ডিসকাস করব। সেটা কি, একটা হচ্ছে actually what you call as emission spectra, আর একটা হচ্ছে কিন্তু absorption spectra. So one is about absorption, another is about emission, এবং এই দুটোর মধ্যে কিন্তু কি পার্থক্য রয়েছে সেটাও আমরা খুব ভালোভাবে অবজার্ভ করার চেষ্টা করব। লাস্ট যে পার্টটা ডিসকাস করব, দ্যাট ইজ কল্ড দ্য কনসেপ্ট অফ সাবশেল। এই জায়গাটাই কিন্তু অ্যাডভান্সমেন্ট রয়েছে। অ্যাটমিক স্ট্রাকচার 1 এ আমরা লাস্ট যেটা দেখেছিলাম সেটা ছিল কনসেপ্ট অফ শেল অর অরবিট অর এনার্জি লেভেল। এখানে কিন্তু আমরা আরো এক কদম এগিয়ে গিয়ে কনসেপ্ট অফ সাবশেল, কনসেপ্ট অফ অরবিটাল, আমরা আগে দেখেছিলাম অরবিট অবধি, এখন আমরা দেখব হোয়াট ইউ কল অ্যাজ অরবিটাল। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো দ্য কনসেপ্ট অফ অরবিটাল, কনসেপ্ট অফ অরবিটাল, কনসেপ্ট অফ সাবশেল, এইগুলো কিন্তু আমরা এখানেই দেখে নেব। ইনফ্যাক্ট কোয়ান্টাম নাম্বারের কনসেপ্টটা কিন্তু আমরা এই অ্যাটমিক স্ট্রাকচার 2 পার্টে কিন্তু ডিসকাস করে নেব। সো দ্যাট ইজ আ বেসিক থিং হুইচ ইজ ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের বোঝার জন্য। আজকে মোস্টলি যে জায়গাটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আইসোটোপস, আইসোবার, আইসোটোন এবং ডুয়াল নেচার অফ ম্যাটারের ফার্স্ট নেচার হুইচ ইজ দ্য ওয়েভ লাইক নেচারের কিছু বেসিক ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আমরা আজকে ডিসকাস করে নেব। নেক্সট আমরা যেটা বলছি সেটা কি, সেটা হচ্ছে সাবঅ্যাটমিক পার্টিকেল কি কি। সাবঅ্যাটমিক পার্টিকেল এর কনসেপ্ট কিন্তু তোমাদের মধ্যে ছিল। সেটা কি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এটাকেই আমরা সাবঅ্যাটমিক পার্টিকেল বলছি। এই যে সাবঅ্যাটমিক পার্টিকেল আমরা বলছি ইলেকট্রন, প্রোটন বা নিউট্রনকে, তার একটা বেসিক ইম্পর্টেন্স রয়েছে। আমরা কি দেখেছিলাম, ইলেকট্রনকে আমরা ই দিয়ে ডিনোট করছি, প্রোটনকে পি দিয়ে, নিউট্রনকে এন দিয়ে। ইম্পর্টেন্ট হচ্ছে দ্য চার্জ। ইফ ইউ সি দ্য চার্জ, এই ভ্যালুটা কিন্তু ডিরেক্টলি এনসিইআরটি থেকে নেওয়া হয়েছে। ইউ ক্যান সি দ্য ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জ 1.602, এই অবধি মনে রাখলে হবে। ও তারপর 176 রয়েছে, 10 to the power -19, ভেরি স্মল অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ। রিলেটিভ চার্জ, রিলেটিভ মানে হচ্ছে একটা কম্পেয়ার করা, কার সাথে কম্পেয়ার করা, কম্পেয়ার করা
প্রোটনের সাথে, ইলেকট্রনকে আমরা প্রোটনের চার্জের সাথে কম্পেয়ার করছি। তাহলে প্রোটনের চার্জ যদি প্লাস, এই পুরো ভ্যালুটাকে তুমি যদি দুটোর একটা রেশিও করো, আজকে প্রোটনের চার্জ অফ প্রোটন বাই চার্জ অফ ইলেকট্রন করো, ডিভাইড করো, তাহলে তুমি ওপরে পাবে +1, নিচে পাবে অ্যাকচুয়ালি -1। দ্যাট ইজ দ্য বেসিক থিং। তাহলে এই যে কনসেপ্টটা সেটাই কিন্তু আসছে রিলেটিভ চার্জ। রিলেটিভ চার্জ অফ ইলেকট্রন হচ্ছে -1 আর রিলেটিভ চার্জ অফ প্রোটন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কি +1। দ্যাট ইজ দ্য বেসিক থিং। এবার মাসটা আমরা দেখি। ইলেকট্রনের মাসটা দেখো, খুব ইম্পর্টেন্ট, পাওয়ারটা মনে রাখা 10 টু দি পাওয়ার -11, 9.109 ইনটু 10 টু দি পাওয়ার -31, সরি 11 বলছি, -31 would be the thing। and important হচ্ছে তোমার প্রোটনের মাসটা মনে রাখা 10 টু দি পাওয়ার -27, 1.67 ইনটু 10 টু দি পাওয়ার -27। তুমি যদি মাসের কনসেপ্টে আসো, দেখবে কিন্তু প্রোটন আর যে ইলেকট্রন, সরি প্রোটন আর নিউট্রন রয়েছে তাদের মাস অলমোস্ট সেম। কিন্তু তোমাকে যদি বলে যে কার মাস বেশি এদের মধ্যে, আমি যেহেতু বললাম অলমোস্ট সেম, ইউ ক্যান সি দ্যাট ইটস 7.4, ইটস 7.2। সো অবভিয়াসলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট নিউট্রনের মাস কিন্তু কম্পারেটিভলি জাস্ট বেশি অ্যাজ কম্পেয়ার টু দ্যাট অফ প্রোটন। This is very important. So what we will be discussing is that আমরা যদি একটা জিনিস বোঝার চেষ্টা করি, অ্যাপ্রক্সিমেট মাস যদি আমরা বোঝার চেষ্টা করি, in that case you can see, এখানে তুমি দেখতে পাচ্ছ যে ইলেকট্রনের মাসটা কিন্তু নেগলিজিবল, প্রোটন আর নিউট্রনের আমরা 1 করে কনসিডার করা হচ্ছে। ওকে, দ্যাট ইজ কামিং আউট অফ আ রেশিও। দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এবার আমরা যে জায়গাটায় চলে আসছি সেটা কি, অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার। খুব ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ডের সিলেবাসেও কিন্তু এটা রয়েছে। আমি এই জায়গাটা থেকে স্টার্ট করব যাতে তোমরা কিছু জিনিস প্রথমেই খুব ইজিলি বুঝে নিতে পারো এবং তোমাদের কনসেন্ট্রেশনটা কিন্তু খুব এখানে ইনভলভড থাকে। আমরা এখানে কি ডিসকাস করে নেব, আমি এটাকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি এই জায়গাটা বোঝানোর সময়। দেখে নাও, অ্যাটমিক নাম্বারকে আমরা কি দিয়ে ডিনোট করছি, দ্যাট ইজ জেড। ভেরি ইম্পর্টেন্ট, স্টুডেন্টরা কিন্তু ভুল করে, অ্যাটমিক নাম্বারকে এ দিয়ে ডিনোট করে। দেখবে মাস নাম্বারকে আমরা কিন্তু এ দিয়ে ডিনোট করছি, অ্যাটমিক নাম্বারকে আমরা কিন্তু জেড দিয়ে ডিনোট করছি। দ্যাট ইজ দ্য বেসিক থিং। ইট ইজ দ্য নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। একটা অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে তোমরা জানো প্রোটন আর নিউট্রন থাকে, তাহলে কতগুলো প্রোটন আর কতগুলো নিউট্রন ওর মধ্যে রয়েছে, দ্যাট অ্যাকচুয়ালি ডিটারমাইন্স what will be the atomic number. So atomic number মানে নাম্বার অফ প্রোটন। বেসিক্যালি আমরা কি জানি যে অ্যাটম নিউট্রাল, অ্যাটম যদি আজকে নিউট্রাল হয় তাহলে নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান নিউট্রাল অ্যাটম। তাহলে অ্যাটমিক নাম্বারকে আমি নাম্বার অফ প্রোটনও বলতে পারি বা নাম্বার অফ ইলেকট্রনও বলতে পারি, বাট what we have to consider is that it is the basically what it is the neutral atom. আমি যদি নিউট্রাল অ্যাটমের কথা বলি তাহলে তার অ্যাটমিক নাম্বার আমি নাম্বার অফ নিউক্লিয়াস, নাম্বার অফ প্রোটন ইন দ্য নিউক্লিয়াস দিয়েও বোঝাতে পারি, আবার নাম্বার অফ ইলেকট্রন দিয়েও বোঝাতে পারি, কারণ দুটোর নাম্বার সেম। বাট এটা যদি একটা আয়ন হয় তখন আমাকে দেখতে হবে এটা কি নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন তো সেখানে সেম থাকবে না। সো বেসিক ফান্ডাটা কোথায়, বেসিক ফান্ডাটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি দ্য নাম্বার অফ প্রোটন ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাটমিক নাম্বার। আমাদের এইভাবেই কিন্তু মনে রাখতে হবে। So what we basically indicate is the number of proton inside the nucleus of an atom is the atomic number. প্রোটন আর নিউট্রনকে একসাথে কি বলা হচ্ছে, নিউক্লিয়ন্স, বিকজ তারা নিউক্লিয়াসের মধ্যে লোকেটেড। সো হুএভার ইজ লোকেটেড ইনসাইড দ্য নিউক্লিয়াস দে আর কল্ড নিউক্লিয়ন্স। এবার দেখো দ্য টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন্স এর নাম্বারকে কি বলে ডিনোট করা হয়, দ্যাট ইজ দ্য মাস নাম্বার। নিউক্লিয়ন্স এর নাম্বারকে আমরা ডিনোট করছি দ্য মাস নাম্বার which is denoted by A of the atom. মাস নাম্বার মানে হচ্ছে তার মানে নাম্বার অফ প্রোটনস which is the atomic number Z প্লাস নাম্বার অফ নিউট্রনস কে আমরা n দিয়ে ডিনোট করি, একটু আগেই আমরা দেখলাম। সো দ্যাট ইজ দ্য বেসিক থিং which we have to remember. তাহলে মাস নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, আর অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরো একটা জিনিস যেটা এখানে ইম্পর্টেন্ট বলে দেওয়া উচিত, যে অ্যাটমিক নাম্বার যেটা ডিটারমাইন করে সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। সো অ্যাটমিক নাম্বার বেসিক্যালি ডিটারমাইন্স দ্য কেমিক্যাল প্রপার্টি। কেন? কারণ নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন ইন এ নিউট্রাল অ্যাটম। তাহলে নাম্বার অফ ইলেকট্রন যেটা ডিটারমাইন করাবে সেটা হচ্ছে যে ইলেকট্রন গুলোকে তুমি কিভাবে অ্যারেঞ্জ করবে। আমরা বলেছিলাম যে এর আগে যখন অ্যাটমিক স্ট্রাকচার ডিসকাস করেছিলাম তখন ক্লাস 8 এর
যে পার্টটা রয়েছে তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখে নেবে, সেই ভিডিওটা চলে আসবে তোমাদের চ্যানেলে, সেখানে তোমরা দেখে নিতে পারবে যে আমরা কি ডিসকাস করেছিলাম। আমরা কি ডিসকাস করেছি সেটা হচ্ছে যে কিভাবে ইলেকট্রন গুলোকে অ্যারেঞ্জ করা হয় 2n স্কয়ার। এই রুলটা আমি এখানে আরেকবার রিপিট করে দিচ্ছি, দ্যাট ইজ 2n স্কয়ার, where n is the number of the shell, নাম্বার অফ দ্য শেল, মানে যদি এটা ফার্স্ট শেল হয় তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন হবে 2 ইনটু 1 স্কয়ার, 2 ইনটু 1 স্কয়ার, দ্যাট ইজ 2। যদি এটা সেকেন্ড শেল হয় তাহলে কি হবে, দ্যাট ইজ 2 ইনটু 2 স্কয়ার, দ্যাট ইজ ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস, আমরা ওখানে 8টা রাখতে পারি। এটাই যদি আজকে থার্ড শেল হয় আমরা কি লিখবো, 2 ইনটু থার্ড শেল মানে হচ্ছে 3 এর স্কয়ার, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস আমরা কি রাখতে পারি, তাহলে 18। That is the basic thing which we are talking about. এবার তুমি বোঝার চেষ্টা করো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, সেটা হচ্ছে যে তোমাকে যদি আজকে কেউ বলে যে ভ্যালেন্স শেল মানে যে লাস্ট শেল, ভ্যালেন্স শেলের কনসেপ্টটা বোঝো। সো দ্য ভ্যালেন্স শেলে কিন্তু তুমি কটা রাখতে পারবে, ম্যাক্সিমাম ইলেকট্রন ইজ 8, অক্টেট রুল তোমরা জানো, ম্যাক্সিমাম ইলেকট্রন নাম্বার ইজ 8। ওকে, আর যদি ভ্যালেন্স শেলটা লাস্ট শেল মানে ফার্স্ট শেলটাই ওর লাস্ট শেল হয় তখন কিন্তু ম্যাক্সিমাম তুমি দুটো ইলেকট্রন রাখতে পারবে, ডুপ্লেট রুল এন্ড অক্টেট রুল। ওকে, সেটা তোমরা দেখে নেবে। Okay, so that is the basic thing which we try to discuss in this atomic number, that is the chemical property determine করে। কি করে ডিটারমাইন করে, কারণ যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে, আর যতগুলো ইলেকট্রন থাকবে সেটা ডিটারমাইন করবে যে ইলেকট্রন গুলো কি করে অ্যারেঞ্জ রয়েছে, এবং ইলেকট্রন গুলো কি করে অ্যারেঞ্জ রয়েছে সেটা ডিটারমাইন করবে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে ইলেকট্রন গুলো লাস্ট শেলে কটা ইলেকট্রন থাকবে এবং তারপর কটা ইলেকট্রন ডোনেট হবে না অ্যাকসেপ্ট হবে, সেই জায়গাগুলো কিন্তু এখান থেকে ডিটারমাইন হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর আওয়ার ডিসকাশন। ওকে, তারপর আমরা কোথায় চলে যাচ্ছি, এরপর আমরা যে পার্টটায় চলে আসি সেটা আরো একটু ইম্পর্টেন্ট, সেই জায়গাটাকে আমাদের ফোকাস রাখতে হবে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি what do you call as isobars and isotopes. আইসোবার্স এন্ড আইসোটোপস, আমি আমার স্ক্রিনটাকে আরো ছোট করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, লেখাগুলোকে প্রপারলি দেখতে পারো। ওকে, সো হোয়াট ইউ ক্যান সি হিয়ার ইজ আইসোবার এন্ড আইসোটোপস। যদি ভালো করে দেখো আইসোবারের ক্যারেক্টারিস্টিক্সটা কি, isobars are basically the atoms of the same element. Isobars are atoms of same element. Isobars are not atoms of the same elements. ভুল বললাম। Isobars are atoms of the different element. ডিফারেন্ট এলিমেন্টের অ্যাটম, কিন্তু তাদের যদি ডিফারেন্ট এলিমেন্টের অ্যাটম হয় তাদের অ্যাটমিক নাম্বার কিন্তু আজকে ডিফারেন্ট হবে। আর অবভিয়াসলি যেটা সেম হচ্ছে ইন দিস কেস, দ্যাট ইজ দ্য মাস নাম্বার। সো দে হ্যাভ সেম মাস নাম্বার বাট দে have different atomic number. কেন different atomic number? কারণ তারা different এলিমেন্টের, একটা এলিমেন্টেরই শুধুমাত্র atomic number সেম হয়। So what you can see here, একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কার্বন 14.6, নাইট্রোজেন 14.7. What is the basic thing? কার্বন 14.6, নাইট্রোজেন 14.7, তার সিগনিফিকেন্সটা কোথায়? সিগনিফিকেন্স 14 মানে হচ্ছে তোমার এখানে কাকে বোঝাচ্ছে, দ্যাট ইজ দ্য মাস নাম্বার, এ কে বোঝাচ্ছে। তাহলে দুজনেরই মাস নাম্বার সেম, মানে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, এই সামটা কিন্তু সেম দুজনের ক্ষেত্রে, কিন্তু ডিফারেন্ট কোথায়, নাম্বার অফ প্রোটনসে। এখানে নাম্বার অফ প্রোটনস কটা, 6টা। এখানে কিন্তু তোমার নাম্বার অফ প্রোটনস কটা, 7টা। এখানে নাম্বার অফ তোমাকে যদি বলে নিউট্রনস কটা, এখানে কিন্তু নাম্বার অফ নিউট্রনস 8টা, আর এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে নাম্বার অফ নিউট্রনস কটা, 7টা। কারণ 14 মাইনাস 7 দ্যাট গিভস ইউ দ্য নাম্বার অফ নিউট্রন। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। নাম্বার অফ নিউট্রন পেতে হলে তাহলে কি করতে হবে, মাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বারকে সাবট্রাক্ট করতে হবে, মাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বারকে সাবট্রাক্ট করতে হবে। দ্যাট ইজ দ্য বেসিক থিং হুইচ উই হ্যাভ টু রিমেম্বার। আর এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিন্তু অবভিয়াসলি আইসোটোপস। আইসোটোপস কি, আইসোটোপস আর অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট। এখানে দুটো লেডের এলিমেন্ট দেখতে পাচ্ছ, দুজনেরই তাহলে অ্যাটমিক নাম্বার সেম হবে। সো দে হ্যাভ দ্য আইডেন্টিক্যাল অ্যাটমিক নাম্বার বিকজ দে আর অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট, আর দে হ্যাভ ডিফারেন্ট মাস নাম্বার। Now, what is meant by different mass number? Sorry, they have identical atomic number but different atomic mass number. What you see is, you can see 206, you can see 207. So what we are trying to convey to you, we are trying to convey to you the number of proton কিন্তু এখানে সেম। এখানে কটা রয়েছে, এখানে রয়েছে 7টা, এখানে রয়েছে নাম্বার অফ, সরি 7টা বলছি, সরি 82। ওকে, এখানেও রয়েছে কিন্তু 82। আর এখানে যদি তুমি নাম্বার অফ নিউট্রনটা দেখো,
নাম্বার অফ নিউট্রন যদি তুমি দেখো তাহলে সেখানে যেটা দেখতে পাবে সেটা কিন্তু 206 মাইনাস 82 করতে হবে। ওকে, এখানে কি করতে হবে 207 মাইনাস তোমাকে কি করতে হবে 82 করতে হবে। তাহলে এই মাইনাস করে তুমি পাবে নাম্বার অফ নিউট্রন, এখানে এখানে মাইনাস করে তুমি পাবে কি নাম্বার অফ নিউট্রন এখানে পেয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য বেসিক থিং উইচ উই হ্যাভ টু ফাইন্ড আউট। তাহলে এখানে আমাকে মনে রাখতে হবে আইসোটোপস যদি আমি বলি তাদের কেমিক্যাল প্রপার্টিটা কিন্তু সেম। আইসোবারের কিন্তু কেমিক্যাল প্রপার্টি সেম নয়, কিন্তু আইসোটোপের কিন্তু কেমিক্যাল প্রপার্টি সেম, কারণ ওরা সেম এলিমেন্ট। কিন্তু আইসোবারের কেমিক্যাল প্রপার্টি কখনোই সেম হবে না। ইজ ইট ক্লিয়ার? আরো একটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা তোমরা দেখতে পাবে এখন, দ্যাট ইজ কল্ড আইসোটোনস। নাও হোয়াট ইজ আইসোটোনস? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তারা কিন্তু এক এলিমেন্ট নয়, দে আর নট দ্য সেম এলিমেন্ট, নট দ্য অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট। তাদের মধ্যে দেখো সোডিয়ামে কিন্তু নাম্বার অফ প্রোটন কটা রয়েছে, ম্যাগনেসিয়ামে নাম্বার অফ প্রোটন কটা রয়েছে। এখানে নাম্বার অফ প্রোটন সোডিয়ামের ক্ষেত্রে রয়েছে 11, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি তুমি দেখো দ্যাট নাম্বার ইজ 12। নাও সোডিয়ামের ক্ষেত্রে তুমি আরো একটু ভালো করে দেখো যে এখানে যদি নাম্বার অফ নিউট্রনটা দেখতে চাও দ্যাট ইজ 22 মাইনাস 11। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো the number of neutron is actually equals to, এটা ক্যাপিটাল n হয় না, এটা কিন্তু তোমার হয় যেটা সেটা হচ্ছে স্মল n, সেটা তোমায় কি করতে হবে দ্যাট ইজ 23 মাইনাস 12। সো দুটো ক্ষেত্রেই তুমি যে ভ্যালুটা পাচ্ছ দ্যাট ইজ 11। তাহলে এদের কিন্তু না অ্যাটমিক নাম্বার সেম, না মাস নাম্বার সেম। ইউ ক্যান সি অ্যাটমিক নাম্বার কিন্তু সেম নয়, মাস নাম্বারও কিন্তু সেম নয়, বাট হোয়াট ইজ সেম ইন দিস কেস, এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে যে অ্যাটমিক নাম্বার, সরি মাস নাম্বার থেকে কিন্তু যে অ্যাটমিক নাম্বারটা যে মাইনাস করছো সেই ভ্যালুটা এখানেও 11, মানে নাম্বার অফ নিউট্রন, এখানেও কিন্তু সেই নাম্বারটা 11 which is the number of neutron. Okay, fine, that is the thing which we are discussing. Is it clear? এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে। Next is calculate the number of protons. Next আমরা কয়েকটা কোয়েশ্চেন সলভ করে নিচ্ছি। Calculate the number of protons and neutrons and electrons in 8035 VR. তাহলে আমাদের ফার্স্টেই দেখো যে এখানে কোয়েশ্চেনটা যদি সলভ করতে হয়, এর মাস নাম্বার কত? মাস নাম্বার হচ্ছে 80। এর অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার হচ্ছে 35। সো নাম্বার অফ প্রোটনস, পি এর নাম্বারটা কত হবে তুমি ডিরেক্টলি ফার্স্টেই লিখে দিতে পারবে, দ্যাট ইজ 35। এবার তোমায় যদি কেউ জিজ্ঞেস করে যে নাম্বার অফ ইলেকট্রন কত, অবভিয়াসলি নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য নিউট্রাল অ্যাটম, যেহেতু এখানে কোনো চার্জ দেয়া নেই, সো এখানে তোমার যেটা হবে সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনের ক্ষেত্রে দ্যাট উইল অলসো বি 35। এবার নাম্বার অফ নিউট্রন বার করতে হলে তোমায় কি করতে হবে? নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়ালস টু মাস নাম্বার মাইনাস তোমার অ্যাটমিক নাম্বার। সো দ্যাট বেসিক্যালি বিকামস হোয়াট? দ্যাট বেসিক্যালি বিকামস 80 minus 35. So that is 45. So that is number of neutrons. এইভাবে কিন্তু আমাদেরকে প্রবলেমস গুলো সলভ করতে হবে। আর একটা জায়গা দেখো, the number of electrons, protons and neutrons in a species are equal to 18, 16, 16 respectively. 18, 16, 16 respectively. তার মানে electron number is 18, proton number is 16, neutron number is also 16. এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে এখানে আমরা যেটা দেখতে পাবো, আমাকে কিন্তু সিম্বল অ্যাসাইন করতে হবে। ফার্স্টে আমরা প্রোটন নাম্বারটাকে ফলো করব। 16, 16 is the number, 16 এ কে রয়েছে? সালফার। অ্যাটমিক নাম্বার 16, আমাদের কিন্তু 1 থেকে 20 অবধি অ্যাটমিক নাম্বারটাকে মনে রাখতে হবে। 16 is the atomic number for sulfur. সো 16 মানে এখানে সালফার, তো একটা সালফারের সিম্বল বসবে, এস বসবে। নাও সি, ভেরি ইম্পর্টেন্ট, যে ওর তাহলে অ্যাটমিক নাম্বারটা কত? দ্যাট ইজ 16, বিকজ দ্য নাম্বার অফ প্রোটন ইজ 16। এবার মাস নাম্বারটা কত? দ্যাট ইজ নাম্বার অফ প্রোটন প্লাস দিস নাম্বার অফ নিউট্রন। সো 16 প্লাস 16 which is 32, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। তাহলে আমি মাস নাম্বারের জায়গায় 32 বসালাম, অ্যাটমিক নাম্বারের জায়গায় 16 বসালাম। আর কি করব? এইবার তোমায় মনে রাখতে হবে, দেখো ইলেকট্রনের নাম্বার কিন্তু বেশি, এখানে 18, আর প্রোটনের নাম্বার কিন্তু এখানে 16। তাহলে তুমি যেটা করবে, অলওয়েজ তোমাকে যেটা করতে হবে এই ক্ষেত্রে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে প্রোটন নাম্বার থেকে
ইলেকট্রন নাম্বারটাকে মাইনাস করবে। সো হোয়াট ইউ গেট ইজ -2, দ্যাট ইজ দ্য চার্জ। সো ইয়োর সিম্বল ওয়াজ S, 32 was the mass number, 16 was the atomic number, and that will be given as -2. That is the symbol. এই সিম্বলটা কিন্তু তোমাকে বসাতে হবে। So that was the proper symbol that we have to utilize. তাহলে আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার। আইসোবার, আইসোটোপ এবং ডিফারেন্ট প্রবলেমস সম্পর্কে, এই প্রবলেমস গুলো সম্পর্কে কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, তাই এই দুটো প্রবলেমসকে এখানে রাখা হয়েছে। ইজ ইট ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসবো কোথায়? নেক্সট আমরা যে পার্টটা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়েভ নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সো হোয়াট ইজ ওয়েভ নেচার অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস? There are many types of electromagnetic radiation. মানে আমরা যে লাইটটাকে দেখে থাকি সেই লাইটটার মধ্যে কিন্তু অনেক কিছু পার্ট রয়েছে। লাইট ইজ অ্যাকচুয়ালি আ ওয়েভ। ওকে, লাইট ইজ অ্যাকচুয়ালি আ ওয়েভ। তাহলে এই যে ওয়েভ দেখে থাকি আমরা, প্রথমে লাইট থেকেই ওয়েভটাকে বোঝার চেষ্টা করব, তারপর ম্যাটারের সাথে ওয়েভের কি রিলেশন রয়েছে সেই জায়গাটা বোঝার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখব যে যখন আমরা লাইট বা একটা ওয়েভের কথা বলি তার মধ্যে কি কি পার্ট থাকে। তার মধ্যে যে পার্ট গুলো থাকে সেটা একবার আমরা দেখে নেব। সেটা কি? একটা ওয়েভের মধ্যে যে পার্ট গুলো থাকে তোমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছ। আমি আমার ইনসেটটাকে একটু সরিয়ে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা দেখতে সুবিধা হয়। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট। সো আমি এখানে যেটা ডিসকাস করব সেটা কি? সেটা হচ্ছে, একটু ভালোভাবে দেখার চেষ্টা করো এই জায়গাটাকে। সেটা হচ্ছে যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ভালো করে অবজার্ভ করবে। তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটাকে ভালো করে অবজার্ভ করো। এখানে আমি কিন্তু একটা ওয়েভ ড্র করেছি। ওয়েভ কি অ্যাকচুয়ালি? ওয়েভ হচ্ছে যে যখন একটা আমরা ফিল্ড তৈরি করছি, এখানে যদি আমি লাইট ওয়েভের কথা বলছি, বেসিক্যালি ওয়েভ হচ্ছে দু রকমের হয়, একটা ট্রান্সভার্স ওয়েভ হয়, একটা কিন্তু লংগিটিউডিনাল ওয়েভ হয়। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটায় বোঝা যে ওয়েভের মধ্যে দুটো পার্ট তুমি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে কিন্তু এলিভেটেড পোর্শন, ওকে, আরেকটা কিন্তু ডিপ্রেশন। সো হোয়াট ইউ সি হিয়ার ইজ দ্যাট এলিভেটেড পোর্শন, দ্যাট ইজ কল্ড দ্য ক্রেস্ট, আর আরেকটা জায়গাকে আমরা বলি কিন্তু ট্রাফ। ডিপ্রেশনটাকে আমরা বলছি কি? ট্রাফ। এটা হচ্ছে ফার্স্ট বুঝতে হবে। আরেকটা কি? ওয়েভের একটা লেন্থ আছে। একটা ওয়েভ মানে হচ্ছে তোমাকে এই পুরো দিস পার্ট and পুরো this part, this together forms one particular wave. এবার তোমার এই যে অ্যাক্সিসটা দেখতে পাচ্ছ, এখানে তোমার কি থাকতে পারে? তোমার একটা ফিল্ড স্ট্রেংথের একটা জায়গা আছে, অন্যদিকে তুমি কি দেখতে পাচ্ছ? টাইম অর ডিস্টেন্স। নাও হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, যদি এটা টাইম হয় তার মানে কি এই একটা ওয়েভ কমপ্লিট হতে যতটা সময় লাগলো এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে টাইম পিরিয়ড। সো ওয়েভ লেন্থ is the length that we are talking about. wavelength এর মধ্যে কি কি আছে? wavelength এর মধ্যে তুমি যেটা বলতে পারো যে এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে রয়েছে হচ্ছে যে ওয়েভলেন্থ বলতে এই যে ক্রেস্ট, দুটো পরপর তোমরা ক্রেস্ট দেখতে পাচ্ছ, এই ক্রেস্ট থেকে এই ক্রেস্টের ডিস্টেন্সটাকে আমরা বলছি ওয়েভলেন্থ। দেখো এখানে মার্ক করা আছে। বা এই ট্রাফ থেকে এই ট্রাফ অফ দি ডিস্টেন্সটাকে আমরা বলছি ওয়েভলেন্থ। বা তুমি এইখান থেকে এই অবধি ডিস্টেন্স, একটা ক্রেস্ট একটা ট্রাফ পুরো কমপ্লিট করে, একটা ক্রেস্ট একটা ট্রাফ আমি বলবো না, পুরো এই এলিভেটেড পোর্শন এবং ডিপ্রেশন পোর্শনটা কমপ্লিট করে যে লেন্থটা হচ্ছে সেটাকে আমরা কিন্তু কি বলতে পারি? সেটাকেই আমরা কিন্তু বলে দিতে পারি দ্যাট দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়েভলেন্থ। তাহলে এই ওয়েভলেন্থ পার্টটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ওয়েভলেন্থ ছাড়াও এর মধ্যে রয়েছে ফ্রিকোয়েন্সি। নাও হোয়াট ডু ইউ মিন বাই ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি কথাটার মানে হচ্ছে নাম্বার অফ ভাইব্রেশনস পার সেকেন্ড। দ্য SI unit of frequency is hertz and it's given after Heinrich Hertz. It's defined as the number of waves that pass a given point in 1 second. Now very important যে জায়গাটা আমাদের বুঝতে হবে এখানে সেটা কি? It is defined as the number of waves that pass to a given point in 1 second. একটা পয়েন্ট আমি কনসিডার করলাম, এখান দিয়ে কতগুলো ওয়েভ এক সেকেন্ডে পাস করছে সেটা কিন্তু ডিটারমাইন করবে যে this is what you call as the frequency. ফ্রিকোয়েন্সি ইউনিট হচ্ছে পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে কতগুলো অ্যাকচুয়ালি ওয়েভ ওখান দিয়ে পাস করছে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা যে জায়গাটায় আসবো সেটা ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা যদি এখানে বোঝার চেষ্টা করি যে থার্ড পার্ট, দোস্ত আমরা ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড। আচ্ছা, ফ্রিকোয়েন্সির সাথে অবভিয়াসলি টাইম পিরিয়ডের একটা রিলেশন আছে, দ্যাট ইজ 1/টাইম পিরিয়ড। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? যদি একটা ওয়েভ কমপ্লিট করতে
একটা ওয়েভ কমপ্লিট করতে 10 সেকেন্ড লাগে, মানে 10 সেকেন্ডে একটা ওয়েভ কমপ্লিট করে, তাহলে 1 সেকেন্ডে কটা কমপ্লিট করবে 1/10, সো দ্যাটস বেসিক্যালি দ্য রেসিপ্রোকাল। সো 1 সেকেন্ডে কটা ওয়েভ কমপ্লিট করবে দ্যাট পার্টস কাম আন্ডার দ্য ফ্রিকোয়েন্সি, এবং একটা ওয়েভ কমপ্লিট করতে কত সেকেন্ড লাগে দ্যাট কামস আন্ডার দ্য টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির সাথে রিলেশনশিপটা কি? ফ্রিকোয়েন্সি ইজ 1/টাইম পিরিয়ড or time period is 1/frequency. That is very, very important. Next হচ্ছে amplitude. Amplitude basically refers to what you call as the maximum displacement of the particles or maximum displacement of the wave in one particular side. একটা particular side এ কতটা maximum displacement হয়েছে সেই জায়গাটাকে আমরা কি বলছি? সেই জায়গাটাকে আমরা বলছি কিন্তু amplitude. Now very important, wavelength যেহেতু একটা length তার ইউনিট হচ্ছে মিটার, ফ্রিকোয়েন্সি ইউনিট হচ্ছে হার্টজ। নাও খুব ইম্পর্টেন্ট হচ্ছে আরেকটা টার্ম, দ্যাট ইজ দ্য ওয়েভ নাম্বার, দ্যাট ইজ ইউজড ইন স্পেকট্রোস্কোপি। নাও ওয়েভ নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ ওয়েভলেন্থস ইন পার ইউনিট লেন্থ। তাহলে একটা ইউনিট লেন্থ ধরো 1 মিটারের মধ্যে কতগুলো ওয়েভ এখানে কমপ্লিট হয়েছে, 1 সেকেন্ড টাইমের মধ্যে নয়, ফ্রিকোয়েন্সির সাথে কিন্তু এখানে এই জায়গাটা 1 সেকেন্ডের মধ্যে কতগুলো ওয়েভ কমপ্লিট হয়েছে, যদি টাইম অ্যাক্সেস থাকে তাহলে 1 সেকেন্ডের মধ্যে কতগুলো, ধরো এখানে 1 সেকেন্ড লেখা আছে, ওকে, এখানে 1 সেকেন্ড, এটা টাইমের অ্যাক্সেস, সো ইটস নট আ ডিসটেন্স অ্যাক্সেস, ধরে নাও এটা হচ্ছে টাইমের অ্যাক্সেস। টাইমের অ্যাক্সেস হলে দিস ওয়ান ইজ 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডের আগে কটা ওয়েভ কমপ্লিট হয়েছে, দেখো দুটো ওয়েভ কমপ্লিট হয়েছে, সো দ্য ফ্রিকোয়েন্সি উইল বি 2 হার্টজ। ওকে, দ্যাট ইজ দ্য বেসিক থিং। নাও এই জায়গা থেকে তুমি আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো, এবার ধরো এটা ডিস্টেন্সের অ্যাক্সেস, ডিস্টেন্সের অ্যাক্সেস এটা ধরে নাও এটা হচ্ছে 1 মিটার, এখানে 1 মিটার মার্ক করা আছে, তাহলে 1 মিটারের মধ্যে তুমি দেখতে পাচ্ছ দুটো ওয়েভ কমপ্লিট হয়েছে, সো দ্য ওয়েভ নাম্বার ইজ obviously 2, which basically means 2 মিটার ইনভার্স, মানে মিটার ইনভার্স মানে হচ্ছে 1 মিটারে দুটো ওয়েভ কমপ্লিট হয়েছে। দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট which we are trying to develop within you. Is it clear or not? এই জায়গাটাকে কিন্তু তোমাদের বুঝতে হবে। Is it clear? এই জায়গাটা কিন্তু তোমাদের বুঝতে হবে। নেক্সট আমরা যে জায়গাটা ডিসকাস করব সেটা আরো ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলোকে ভালোভাবে ফোকাস করার চেষ্টা করো। সেটা কি? আমরা এরপর চলে যাব কিন্তু কয়েকটা প্রবলেম সলভ করতে। প্রবলেম সলভ করার আগে আমি একটু ব্যাক ট্র্যাক করব, আজকে আমাদের ব্যাক ট্র্যাকিং হবে। সেটা কি? সেটা হচ্ছে যে এইবার আমরা অবজার্ভ করব যে অবভিয়াসলি যে ওয়েভলেন্থ অর ওয়েভ নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কথা বলি, সেই জায়গাটা কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে। সেটা কি? যে আমরা যে লাইটটা দেখি, যে কোনো একটা লাইট বা ওয়েভকে দেখি, ওয়েভ লাইট ইজ অ্যাকচুয়ালি আ ওয়েভ, সেই জায়গা থেকে আমরা ডিসকাশনটায় আসছি। লাইটটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওয়েভ, সেই জায়গা থেকে যদি আমরা ডিসকাশনটায় আসি, আমরা দেখতে পাবো যে এই যে একটা লাইটের একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি রয়েছে, ওকে, লাইটের একটা রেঞ্জ অফ কি রয়েছে, ওয়েভলেন্থ রয়েছে। এই যে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ রয়েছে তার মধ্যে একটা রিলেশন রয়েছে, দ্যাট ইজ c is equals to mu into lambda. খুব ইম্পর্টেন্ট, c is equals to mu into lambda. Now what is that? c is the velocity of the light, মানে 1 সেকেন্ডে লাইটটা কতটা ট্রাভেল করছে। তোমরা বলবে আমরা লাইটের কথা কেন বলছি, কারণ আমরা ওয়েভটাকে বোঝাতে চাইছি এবং লাইট দিয়ে কিন্তু তুমি ওয়েভটাকে বুঝতে পারবে। নাও কামস, যে কোনো ওয়েভেরই এটা কিন্তু ফিচার হয়। নেক্সট চলে আসছি কোথায়, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ইউনিট তোমরা জানো হার্টজ, and then comes the wavelength, wavelength যেটাকে আমরা ল্যামডা বলে ডিনোট করছি। এবার তোমরা যদি দেখো যে যে লাইটের কথা আমরা ডিসকাস করি, এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, so they all this range of frequency and range of this wavelength together forms the electromagnetic spectrum. Now electromagnetic spectrum যদি আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, এখানে দেখতে পাবো একটা রয়েছে তোমার obviously the ultraviolet region, ultraviolet spectrum, আর এখান থেকে তোমার কি রয়েছে, দ্যাট ইজ ইনফ্রারেড রিজিয়ন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, আলট্রাভায়োলেট রিজিয়ন মানে ভায়োলেটের বিয়ন্ডে, ঠিক এর মাঝখানটায় রয়েছে কি, দ্যাটস দ্য ভিজিবল স্পেকট্রাম। ভিজিবল স্পেকট্রামটায় আমরা কি দেখতে পারি, ভিবজিওর, এই যে কালারটা দেখতে পাই, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এন্ড রেড, এই কালারটা কিন্তু আমরা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি। এবার কি হচ্ছে, আমি প্রথমে তোমাদের ভিজিবল স্পেকট্রাম পার্টটা দিয়ে বোঝাবো। ভিজিবল স্পেকট্রাম জাস্ট স্টার্ট হচ্ছে, তার যদি তুমি আজকে ওয়েভলেন্থটা দেখো, সেই ওয়েভলেন্থটা শুরু হচ্ছে 400,
ন্যানোমিটার থেকে 1 ন্যানোমিটার যদি তোমরা দেখো, দিস নট মিলিমিটার, দ্যাট ইজ ন্যানোমিটার, ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -9 মিটার। তাহলে সেই জায়গাটা থেকে যদি তুমি দেখো, সো বেসিক্যালি হোয়াট ইজ হ্যাপেনিং, সো বেসিক্যালি হোয়াট ইউ ক্যান সি ইজ দেয়ার ইজ বেসিক ডিফারেন্স, সেটা কি, যে 400 ন্যানোমিটার থেকে শুরু হচ্ছে আর 750 ন্যানোমিটারে এন্ড করছে। তার মধ্যে সব থেকে কম ওয়েভলেন্থ কার? তার সব থেকে কম ওয়েভলেন্থ হচ্ছে কিন্তু এই ভায়োলেটের, আর সব থেকে বেশি ওয়েভলেন্থ কার? সেটা কিন্তু রেড এর সব থেকে বেশি ওয়েভলেন্থ। সো দ্য ওয়েভলেন্থ অফ the red is much greater as that of the wavelength of the violet. That is the basic thing. কিন্তু আমরা কি দেখলাম, একটু আগেই দেখলাম c is equals to mu into lambda। এই যে c, সেটা হচ্ছে velocity of light। Now this velocity of light in air কিন্তু সেম থাকে, velocity of light in air সেটা কিন্তু সেম থাকে। এই যে velocity for all this range of spectrum, তাহলে সেটা কত? সেটা হচ্ছে 3 into 10 to the power 8 মিটার, 3 into 10 to the power 8 মিটার। নাও সেই জায়গা থেকে যদি আমরা ডিসকাশন স্টার্ট করি, তাহলে একটা জিনিস বুঝতে পারবো, সেটা কি, সেটা হচ্ছে যে সেই জায়গা থেকে আজকে যদি আমরা ডিসকাশনটা স্টার্ট করি, আমরা সেটা বুঝতে পারবো যে ফ্রিকোয়েন্সিটা যত বাড়বে, এবার দেখো সিটা তো কনস্ট্যান্ট, ইনটু ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ ইনটু ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি যত বাড়বে তত কিন্তু ওয়েভলেন্থ কমবে। তাহলে এখানেই অবজার্ভ করো, এই দেখো এই দিকে ফ্রিকোয়েন্সিটা বাড়ছে, ইজ ইট ক্লিয়ার, আর এই দিকে ওয়েভলেন্থটা বাড়ছে। এখানে দেখো পাওয়ারে মাইনাস রয়েছে, আস্তে আস্তে পাওয়ারটা প্লাসের দিকে যাচ্ছে এবং আরো বাড়ছে। সো দিস আর দ্য থিংস which you have to understand, otherwise this is very difficult for you to understand, ওকে? আদারওয়াইজ তোমরা কিন্তু বুঝতে পারবে না যে এইখানে দেখো ফ্রিকোয়েন্সি যত বাড়ছে তত কিন্তু ওয়েভলেন্থ কমে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি যত বাড়ছে তত কি হচ্ছে, ওয়েভলেন্থ কমে যাচ্ছে। তার মানে আমরা যদি ভিজিবল পার্টটাকে কনসিডার করি, তার মধ্যে একটু আগেই বললাম ওয়েভলেন্থ সব থেকে কম কার? ভায়োলেটের, আর ওয়েভলেন্থ সব থেকে বেশি কার? রেডের। তাহলে ফ্রিকোয়েন্সি সব থেকে কম কার? Frequency of red is much less as that compared to frequency of violet. এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে, this is very important. তার মানে যদি আমরা ফ্রিকোয়েন্সির হিসেবে দেখি, তাহলে সব থেকে কম হচ্ছে লং রেডিও ওয়েভের, তারপর আসে কিন্তু রেডিও ওয়েভের, তারপর আসে মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, তারপর চলে আসে ভিজিবল স্পেকট্রাম, তারপর আরো বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে ইউভির, তারপর আসে কে? অবভিয়াসলি এক্স রে, আর সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি কার? গামা রে। আর যদি ওয়েভলেন্থের হিসেবে দেখি, তাহলে সব থেকে কম ওয়েভলেন্থ হচ্ছে গামা রে, তারপর এক্স রে, তারপর ইউভি, তারপর ভিজিবল আসছে, ভিজিবলের মধ্যে সব থেকে কম হচ্ছে ভায়োলেটে, আর ওয়েভলেন্থ সব থেকে বেশি হচ্ছে রেডে। এরপর আমরা যেটা দেখবো যে আস্তে আস্তে যত আমরা ইনফ্রারেড রিজিয়নের দিকে যাচ্ছি, তত কিন্তু এদের কিন্তু অবভিয়াসলি ওয়েভলেন্থটা বাড়ছে। That is the basic thing which we have to remember. আমাদের যে ফর্মুলাটা মনে রাখতে হবে, that is C is equals to frequency into wavelength. এইটা দিয়ে কিন্তু অনেক ধরনের সামস আমরা সলভ করতে পারবো। That is the basic thing যেটা আমাদের এই মুহূর্তে মনে রাখতে হবে। ওকে, এরপর আমরা চলে আসছি কোথায়? এর পরের পার্টটা আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে দুটো প্রবলেমস। এই দুটো প্রবলেমস নিয়ে কিন্তু আমরা আজকের ক্লাসটা এখানে এন্ড করব। নেক্সট ক্লাস, নেক্সট উইকে আমরা যেটা করব সেখানে কিন্তু আরো ডিটেইলসে যাব। ডুয়াল নেচার, এখানে আমরা লাইট কেন ডিসকাস করছি সেই পার্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, the Vivid Bharati station of All India Radio Delhi broadcast on a frequencyটা দেয়া আছে, that is 1368 kilohertz, মানে into 10 to the power 3, okay, 10 এর পর, okay, 10 to the power 3. So that is the basic thing. Calculate the wavelength, তোমাকে wavelength বার করতে হবে। তুমি কি করে প্রবলেমটা সলভ করবে? তোমাকে বলে দিয়েছে কি, তোমাকে বলে দিয়েছে যে বেসিক্যালি এখানে ভ্যালুটা বলে দিয়েছে। কিসের ভ্যালু বলে দিয়েছে? তোমাকে ভ্যালু বলে দিয়েছে অবভিয়াসলি ফ্রিকোয়েন্সির ভ্যালু বলে দিয়েছে। সো আমাদের কোন ফর্মুলাটা ইউজ করতে হবে? আমাদেরকে ওয়েভলেন্থ বার করতে হতে C is equals to wavelength into frequency. So now you make wavelength as the subject and you get this equation, wavelength equals to C divided by V. তো C এর ভ্যালু তো আমরা জানি, C এর ভ্যালু কোশ্চেনে বলে দেওয়ার কোনো দরকার নেই। ইন ভ্যাকুয়াম বা এয়ারে 10 to the power 8 মিটার পার সেকেন্ড। সো সেই ভ্যালুটা এখানে পুট করা হয়ে গেছে। এই ভ্যালুটা এখানে পুট করে আমরা যেটা দেখতে পাচ্ছি, আর এখানে আমরা 1368 into 10 to the power 3 বসিয়ে দেবো।
এবং তারপর কি করব, পাওয়ারে মাইনাস করব। সো উপরে 10 to the power 8 minus 3, so that forms actually 10 to the power 5, উপরে 10 to the power 5 থাকবে এবং আমরা এখানে ডিভিশনটা করে নেব এবং ডিভিশন করে আমরা একটা ভ্যালুতে চলে আসছি এবং দেখতে পাচ্ছি যে খুব সিম্পল একটা সাম, এখানে একটা ভ্যালু পেয়ে গেলাম, এখানে কিন্তু মিটারে পেয়ে গেছি। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ওয়েভলেন্থের ইউনিট কিন্তু এখানে মিটারে আছে। সো দিস ইজ আ ক্যারেক্টারিস্টিক রেডিও ওয়েভ ওয়েভলেন্থ। রেডিও ওয়েভ ওয়েভলেন্থ আমাকে কিন্তু একটু চিনতে হবে যে কোনটা কোন ধরনের ওয়েভলেন্থ। ওকে, সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, কারণ আমার ভিজিবল স্পেকট্রাম আমরা মনে রাখি 400 থেকে 700। ওকে, যেহেতু এর ওয়েভলেন্থটা এর অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে পাবো যে এদের যে ওয়েভলেন্থটা এর কম চলে এসছে, এর কম চলে আসলে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স আমরা রেডিও ওয়েভ ওয়েভলেন্থ এখানে বলে দিচ্ছি, ডিক্লেয়ার করে দিচ্ছি। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় রয়েছি, সেটা কি 219.3 মিটার তো আমরা এখানে পেয়ে গেলাম। নেক্সট আরো একটা প্রবলেম আমরা ডিসকাস করে দিচ্ছি। সেই প্রবলেমটা কি, সেই প্রবলেমটা বলছে এবার ওয়েভ নাম্বার দিয়ে একটা প্রবলেম রয়েছে, সেটা দেখে নিচ্ছি। ওয়েভ নাম্বার ক্যালকুলেট করতে দিয়েছে, ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে দিয়েছে অফ ইয়েলো রেডিয়েশন 5800 ইয়েলো রেডিয়েশন। ওকে, সো ওয়েভলেন্থটা বলে দিয়েছে 5800 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম 1 অ্যাংস্ট্রম মানেই হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার, 10 টু দি পাওয়ার -10 মিটার। তাহলে আমরা এখানে 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার করলাম, 10 টু দি পাওয়ার -10 মিটার করলাম। তোমাকে বের করতে দিয়েছে কি, অ্যাকচুয়ালি ওয়েভ নাম্বার। সো হাউ টু ফাইন্ড আ ওয়েভ নাম্বার? ওয়েভ নাম্বার ক্যান বি ফাউন্ড আউট বাই reciprocal of the wavelength. So this is the formula that we have to use here. কি ফর্মুলা ইউজ করতে হবে আমাদেরকে? ফর্মুলা যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি এই ফর্মুলাটা, যে ওয়েভ নাম্বার আর ওয়েভলেন্থের সাথে কি রিলেশন, জাস্ট রেসিপ্রোকাল। যেমন ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের রেসিপ্রোকাল রিলেশন, তেমনি ওয়েভ নাম্বারের সাথে কিন্তু ওয়েভলেন্থের রেসিপ্রোকাল রিলেশন। তাহলে আমরা জাস্ট এর রেসিপ্রোকাল করলেই কিন্তু এই ভ্যালুটা পেয়ে যাবো, 1/5800 into 10 to the power -10। তোমরা হাতে এটা করে নেবে, করে নিয়ে কিন্তু এই ভ্যালুটা কিন্তু তোমরা পেয়ে যাবে। নেক্সট আমরা কি দেখতে পারবো, আমাদেরকে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে দিয়েছে। যখনই আমরা পেয়ে গেলাম যে ওয়েভলেন্থটা আমরা জানি, ওকে, আমরা যদি ওয়েভলেন্থটা জানি তাহলে একটা উপায় আছে, আমরা সি দিয়ে সেটাকে ডিভাইড করতে পারবো। ধরো আমরা ওয়েভলেন্থটা জানি, সো আই নো দ্য ওয়েভলেন্থ, so c divided by wavelength will give me the frequency, so that is one of the way। কিন্তু ওরা কি করেছে, ওরা ওয়েভ নাম্বার যেটা ক্যালকুলেশন অফ দ্য ফ্রিকোয়েন্সি, এখানে যদিও ওয়েভ নাম্বার ফর্মে দিয়ে দিয়েছে, সো বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে গিয়ে c ডিভাইডেড বাই ল্যামডা দিয়ে কিন্তু ওরা করে নিয়েছে। সো দ্যাট ইজ নট দ্য নাম্বার ফর ফ্রিকোয়েন্সি, এখানে যদিও সিম্বলটা এখানে ভুল রয়েছে। সো বেসিক্যালি এটা এনসিইআরটি থেকে নেওয়া। So what you can see, you can directly get the answer 3 into 10 to the power 8, c এর ভ্যালু এখানে বসাচ্ছো, wavelength এর ভ্যালুটা ডেনোমিনেটরে বসাচ্ছো, ক্যালকুলেট করছো and you get this answer. So that is the basic important thing যেটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আজকে আমরা যেসব কনসেপ্ট শিখলাম সেটা হচ্ছে আইসোটোপস, আইসোবার্স, মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার, এবং এর পরের যে কনসেপ্ট গুলো আমরা শিখলাম সেগুলো কি, সেগুলো হচ্ছে যে একটা ওয়েভের কি কি পার্ট থাকে, টাইম পিরিয়ড থাকে, একটা ফ্রিকোয়েন্সি থাকে, এবং অবভিয়াসলি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে একটা ওয়েভ নাম্বার থাকে, একটা ওয়েভ লেন্থ থাকে, এবং হাউ টু রিলেট ওয়েভ ভেলোসিটি ইজ ইকুয়ালস টু ওয়েভ লেন্থ ইনটু ফ্রিকোয়েন্সি, সেই টার্মিনোলজি দিয়ে, সেই ইকুয়েশনস দিয়ে কি করে একটা প্রবলেম সলভ করতে হয় সেটা আমরা দেখে নিলাম। এর পরের ক্লাসে আমরা কিন্তু ডুয়াল নেচার অফ ম্যাটারটাকে আরো স্পিড আপ করব, এন্ড দ্যাট উইল রিয়েলি হেল্প আস ইন দ্য ফিউচার। ডুয়াল নেচার অফ ম্যাটার বলতে আমরা কি বুঝি? ডুয়াল নেচার অফ ম্যাটার বলতে একটা ম্যাটার, সেটা ওয়েভ লাইক ম্যাটেরিয়ালও আছে, ওয়েভ লাইক বিহেভিয়ারও রয়েছে, আবার পার্টিকেল লাইক নেচারও রয়েছে। এই নেচারটাই কিন্তু আমরা হিট করব আফটার সাম ডেজ, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। সো ইন দ্য নেক্সট ক্লাস উই উইল বি গোয়িং টু দ্য ডুয়াল নেচার অফ ম্যাটার, এবং তোমরা হয়তো সেই ক্লাসে গিয়ে বুঝতে পারবে যে কেন আমি এতক্ষণ ধরে ওয়েভের কনসেপ্টটা ডিসকাস করছিলাম, যদিও আমি ডিসকাস করছিলাম অ্যাটমিক স্ট্রাকচার। ওকে, তোমরা যদি এই পার্টটা বুঝতে না পারো, তোমরা ব্যাক করে গিয়ে অ্যাটমিক স্ট্রাকচার 1 পার্টটা দেখে নেবে, সেখানে দ্য বেসিক্স অফ রাদারফোর্ডস মডেল, বোরস মডেল, ওই জায়গাগুলো কিন্তু রয়েছে, সেই জায়গাগুলো তোমাদের আরো বেশি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ স্টুডেন্ট ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। আমাদের সাথে জুড়তে হলে তোমরা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে, এন্টায়ার ফাউন্ডেশন কোর্স কিন্তু তোমরা ফ্রিতে পাচ্ছ আমাদের চ্যানেলে, ফিজিক্স গাইড এন্ড এই যে পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে সেটা রিসিভ করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, দ্যাট ইজ 8910527993. Thank you, student. Have a nice day.